রুচিতার এইসব করাটা আমারও ভালো লাগছে না, কিন্তু গুরুদেবের কথাও তো আমরা অমান্য করতে পারি না। কিন্তু সেই অন্ধবিশ্বাসটাকে বাড়িয়ে তোলা সেটাও তো ঠিক নয়, তাই না বাবা? আর এমনিতেও আমরা এমন কোনো জায়গায় বাস করি না যেখানে বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্যটা আমরা বুঝি না। দেখ নিহার, রুচিতাকে নিয়ে তোর চিন্তা ভাবনা আমি মানছি, কিন্তু এই ব্যাপারে আমাদের দিকটাও তো তুই ভাববি। বাবার রুচিতার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো না, তখন আমি এটাই করতাম। কথাটা শুধুমাত্র রুচিতার চিন্তা করা নিয়ে নয়, এই কথাটা হচ্ছে ঠিক আর ভুলের। আর এখন যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে। আর যদি তোমার আমাকে নিয়ে চিন্তা হয়, তুমি আমাকে বকো, আমাকে মারো, যাতে আমি কেয়ারফুল থাকি। ওকে শাস্তি দেবার কি প্রয়োজন? বাবা, অন্ধবিশ্বাস একটা সীমা অবধি ঠিক আছে, কিন্তু সেটা দিয়ে যেন করার মেন্টাল বা ফিজিক্যাল টর্চার না করা হয়। যেটাকে তুই টর্চার বলতে চাইছিস সেটা এই বাড়ির শান্তির জন্য, তোর সুখী জীবনের জন্য এটা একটা উপায়। আর এই সব করার জন্য রুচিতার কোনো প্রবলেম না থাকলে তোর কি প্রবলেম হচ্ছে? কারণ ও কাউকে হার্ট করতে চায় না, সেই জন্য কিছু বলছে না। কিন্তু তার মানে এটা নয় ও চুপ করে আছে বলে তোমরা তার সুযোগ নিয়েই যাবে, ওকে হার্ট করতেই থাকবে। আর তুমি তো ওকে নিজের মেয়ের মতো মনে করো, তাই না? আচ্ছা তুমি বলো, তোমার মেয়ে হলে তুমি এরকম বাইরে ছেড়ে দিতে পারতে? অনেক হয়েছে। তুই আমার ওপর বড় অভিযোগ করছিস নিহার। দোষারোপ করছি না, ফ্যাক্ট বলছি। শুধু আমি তোমার ছেলে বলে তুমি এই অন্ধবিশ্বাসটাকে বিশ্বাস করছো। কিন্তু ও যদি তোমার মেয়ে হতো, তাহলে তুমি অন্য কোনো গুরুদেবের কাছে যেতে, অন্য কোনো উপায় বার করতে। কিন্তু ওর সঙ্গে এরকম কিচ্ছু হতে দিতে না। ভালো হয়েছে কুষ্টি বদলে দিয়েছি। এখন অন্য কোনো পুরোহিত মশাইয়ের কাছে গেলেও তিনিও এটাই বলবেন যে রুচিতা নিহারের যোগ্যই নয়। কি করছিস কি নিহার? নিজের বউয়ের জন্য তুই তোর বাবার সাথে এইভাবে কথা বলছিস? ঠাকুমা, আমি কাউকে সাপোর্ট করছি না। এই বাড়িতে যে ভুল কাজটা হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলছি। আর ওর জায়গায় যদি ঋতু বৌদিও হতো, তাহলে আমি সেম কথাই বলতাম। তুই সীমা লঙ্ঘন করছিস নিহার। চার পাতা পড়লি কি না পড়লি নিজেকে বিদ্বান মনে করছিস? নিয়ম কানুন পরম্পরা সব ভুলে যাচ্ছিস। এসব পালন করে কি লাভটা হচ্ছে, যেখানে কেউ এত কষ্ট পাচ্ছে? তুমি বলো না, এই ঠান্ডার মধ্যে একা বাইরে থাকাটা ওর জন্য ঠিক? আর তোর মুখ দিয়ে এসব কথা শোনা এটা সঠিক? আর তোমার এরকম চুপ করে থাকাটা কি ঠিক? ব্যাস নিহার বাবু, প্লিজ নিহার বাবু শান্ত হয়ে যান। আমি যা কিছু করছি নিজের ইচ্ছেতেই করছি। আপনি প্লিজ আমার জন্য বাবার সাথে ঝামেলা করবেন না, প্লিজ। আমি আমার বাবার সঙ্গে কথা বলছি। তোমার জন্য আগেই আমার নাতির জীবনে কম কষ্ট ছিল নাকি, যে এখন বাপ ছেলেকে একে অপরের শত্রু করে দিয়েছ? গুরুদেব ঠিকই বলেছিলেন, এই বিয়েটাই ঠিক হয়নি। দিদা, আমি আপনাকে কথা দিচ্ছি, যা খুশি হয়ে যাক, এই সংসারের মঙ্গলের জন্য আমি এই পরীক্ষা পূর্ণ করেই ছাড়ব। আমিও তোমাকে কথা দিচ্ছি রুচিতা, যে করেই হোক না কেন আমি তোমায় নিহারের জীবন থেকে বের করেই ছাড়ব।
এটা ধুত্র ফুলের তেল। এই মোমবাতিতে ফেললেই এটার গন্ধেই রুচিতার মাথা আর শরীর দুটোই কাজ বন্ধ করে দেবে। তারপর ধীরে ধীরে ওর এতটাই ঘুম পাবে যে সব ছেড়ে ছুড়ে ঘুমিয়ে পড়বে। হে ভগবান, প্লিজ আমাকে সাহায্য করুন। এখনো তো তরকারি রান্না করাই বাকি, আর সকাল হতে যায়। কাঠও নিতে যেতে হবে। প্লিজ খেয়াল রাখবেন যেন সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। হঠাৎ করে আমার ঘুম কেন পাচ্ছে? এই অদ্ভুত গন্ধটা কোথা থেকে আসছে? আমার মাথাটা এত ভারী কেন লাগছে? হে ভগবান, আমাকে হেরে যেতে দিও না, আমাকে হেরে যেতে দিও না। ও তো ঘুমিয়ে পড়ল। এবারে আমিও গিয়ে ঘুমোই। কাল আবার নতুন নাটক করতে হবে, তার জন্য ফ্রেশ থাকাটাও জরুরি। কালকের পুজো তো রুচিতা সম্পূর্ণ হবে না। যখন কাল সকালে পায়েস পুড়ে যাবে, ভোগ অর্ধেক হবে, তখন রুচিতাকে নরেশের প্রকোপ থেকে এবং রুচিতা আর নিহারের সম্পর্ক ভাঙা থেকে স্বয়ং শিবও বাঁচাতে পারবে না।
থ্যাংক ইউ সো মাচ শিব ঠাকুর। আপনি আমাকে সঠিক সময় ঘুম থেকে তুলে দিলেন, নইলে আমি এই পরীক্ষাটাতে ফেল করে যেতাম আর আপনার ভোগ বানাতে পারতাম না। সকাল সকাল আবার কে এলো? সবে একটু ঘুমিয়েছি। রুচিতা, তুমি সব প্রসাদ বানিয়ে ফেললে? হ্যাঁ বাবা। আমার তো মনে হয়েছিল ঘুমিয়ে পড়বে। হ্যাঁ দিদা, মাঝখানে আমি ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু শিব ঠাকুরের কৃপায় সঠিক সময় উঠে গেছি। বাহ বাহ, তোমার মতো স্ত্রী যার আছে তাকে বিপদ ছুঁতেই পারবে না। জানি না কুষ্টিতে কি করে লেখা রইল তুমি নিহারের জন্য দুঃখের কারণ হবে। বাবা, দিদা, আপনারা প্রসাদ নিন না। এইভাবে কেন? আগে মন্দিরে গিয়ে ভগবান শিবকে ভোগ দাও, তারপর পুরোহিত মশাইদের খাওয়াও, তারপর প্রসাদ দেবে। ওগুলো সব হয়ে গেছে দিদা। আমি প্রথমে ভগবানকে ভোগ দিয়েছি, তারপর ব্রাহ্মণদের ভোজন করিয়েছি, তারপর এখানে এলাম। এসো মা, আগে ভেতরে এসো, সবাইকে প্রসাদ দাও, তারপরে গিয়ে একটু বিশ্রাম করো। কে এখানে? ক্ষমা করবেন গুরুদেব, হাতে লঙ্কা লেগেছিল। কোনো ব্যাপার নয়। আপনার যখন ঘুম ভেঙেইছে, কি সেবা করব আপনার? জল খাবারে লুচি পায়েস খাওয়াবো নাকি দুটো লাঠির বাড়িয়ে দেব? নাকি চপ্পলের স্যান্ডউইচ বানিয়ে মুখে ঠুসে দেব? আমি কি তোমায় ঘুমানোর টাকা দিচ্ছি? সামান্য একটা কাজ করতে পারোনি। রুচিতাকে এমন পরীক্ষা দিয়েছো যে সহজেই পাশ করে গেছে। আমার টাকাগুলো নষ্ট করতে লজ্জা হলো না তোমার? ক্ষমা করে দিন, রাগ করবেন না ম্যাডাম। রুচিতার জন্য পরের পরীক্ষাটা খুব কঠিন ভেবেছি আমি। কি? আমি বলবো রুচিতাকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলবো। এবারে তুমি বাদই দাও। তুমি এবার সেটাই করবে যেটা আমি বলবো। ঠিক আছে ম্যাডাম। রুচিতার পরের পরীক্ষা এমন হবে যা শুনে ও লোম খাড়া হয়ে যাবে, আর সেটা সম্পূর্ণ করার ব্যাপারে স্বপ্নেও ভাবতে পারবে না। নিহার বাবু, আপনার কফি আর আপনার ফেভারিট কুকিজ। কংগ্রাচুলেশনস।
বেস্ট বৌমার সম্মান তো তুমি পেয়েই গেলে। সারা রাত জেগে ঠান্ডার মধ্যে তুমি প্রসাদ রান্না করেই ফেলবে। এবার গুরুদেব যদি বলে কোনো পাহাড় থেকে লাফ দিতে, তাহলে লাফ দিও। নিহার বাবু, বাবা আর দিদা আমাদের থেকে বড় হন, আর আমরা ওনাদের সব কথায় তর্ক করতে পারি না। কখনো কখনো বড়দের কথা মেনে নেওয়া উচিত তাদের খুশির জন্য। আমাদের অনেক কিছু করতে হয়, যেমন আমি করছি, আর আপনিই ভাবুন, আর আমি যদি আপনার মতোই বাবার বিরুদ্ধে কথা বলতাম তাহলে ওনার কত খারাপ লাগতো। যদি সম্ভব হয় কালকের ওই ঘটনার জন্য বাবাকে সরি বলে দেবেন। নিহার বাবু, এটা আপনি কি করছেন? আমার একটা কফির ওপর কেন? আমি এতটাও ইডিয়েট নই যে কেউ কিছু বললে খাওয়া দাওয়া ছেড়ে দেব। এমনিতেও তুমি কাল রাত থেকে কিছুই খাওনি, কফিটা খেয়ে নাও। আমি আমার জন্য আনিয়ে নিচ্ছি। এগুলো খেয়ে নাও। এত ভালোবাসেন আপনি আমাকে, তাহলে আপনার খুশির জন্য এটুকু লড়াই করতে পারবো না? আপনার জন্য তো আমি সবকিছু করতে পারি। তোমাকে এই থালার থেকে এক মুঠো চাল নিতে হবে হাতে, আর সেই চাল নিয়ে পুরো বাড়িটাকে পরিক্রমা করতে হবে। বাড়ির প্রত্যেকটা ঘরে, প্রত্যেক কোণায় ওই চাল নিয়ে যেতে হবে। পরিক্রমা শেষ হবার পর তোমাকে এখানে এই মন্দিরে এসে ওই চালগুলোতে সিঁদুর মাখাতে হবে। আমি হলুদ মাখা চাল দিয়ে অর্ধেকটা স্বস্তিক চিহ্ন বানাবো, আর অর্ধেকটা স্বস্তিক চিহ্ন তুমি ওই সিঁদুর দেওয়া চাল দিয়ে বানাবে। যাকে এইবারের পরীক্ষাটা একটু সহজ আছে। সবচাইতে প্রধান ব্যাপার, তোমাকে এই পরিক্রমা হাঁটুর ওপর হেঁটে হেঁটে করতে হবে। আর মনে রেখো, একটা চালও যেন মাটিতে না পড়ে। হাঁটুর উপর ভর দিয়ে? আর হ্যাঁ, এই কাজে তুমি কারোর সাহায্য নিতে পারবে না, কোথাও বসতে পারবে না। পুরো পরিক্রমা তোমাকে 1 ঘন্টার মধ্যে করতে হবে। কি? 1 ঘন্টার মধ্যে? এটা তো খুবই কঠিন পরীক্ষা। তুমি কি এটা করতে পারবে? ও আজ পর্যন্ত কাউকে না বলেছে যে এখন না বলবে? ভেবে তো আমাদের দেখতে হবে বাবা, এরপর ওর শরীরের অবস্থাটা কি হবে, কতটা ব্যথা করবে ওর পায়ে। কোনো ব্যাপার না নিহার বাবু, এটা শেষ পরীক্ষা, আমি করে নেব। সৌভাগ্যবতী ভব। এখন তোমার মাথায় আমি হলুদের ফোঁটা দেব, সেই মুহূর্ত থেকে তোমার পরীক্ষা শুরু হবে।
ফাঁসাবেই লোকটা। বাঁ হাত দিয়ে তিলক করলো। ভালো হয়েছে কেউ দেখেনি, নয়তো এখনই সবকিছু ফাঁস হয়ে যেত। তিলক তো সবসময় ডান হাত দিয়ে করা হয়, তাহলে গুরুদেব বাঁ হাত দিয়ে কেন করলেন?